আজকে আমরা একটি নির্দিষ্ট সোর্সের ওপর ভিত্তি করে একটি জটিল বিষয়কে সহজভাবে বিশ্লেষণ করব। চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। গান শুনতে শুনতে হঠাৎ খাট ভাঙার শব্দ, বাসর ঘরটাই ভেঙে গেল, আর তার সাথে ভেঙে গেল নির্বাচনী খেলার মাঠ। বেশ অদ্ভুত একটা শুরু, তাই না? আজকের এই আলোচনাটা মূলত একটি মতামতধর্মী লেখা থেকে নেওয়া, যেখানে লেখক বাংলাদেশের আসন্ন নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতি বোঝাতে ঠিক এই রকমই এক রূপক ব্যবহার করেছেন। তো এই যে ভেঙে যাওয়া বাসর ঘরের কথা বলা হলো, এটা আসলে একটা মেটাফর। লেখক এটা ব্যবহার করেছেন তার মূল যুক্তিটা প্রতিষ্ঠা করার জন্য। তার মতে সামনের জাতীয় নির্বাচনটা আসলে রাজনৈতিক আস্থা আর পুরো নির্বাচনী প্রক্রিয়ার যে একটা বিরাট ভাঙন, সেটাকেই দেখাচ্ছে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে পরের অংশে। লেখক 2026 সালের 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন আসছে, সেটাকে কোনো গণতান্ত্রিক চর্চা হিসাবে দেখতেই নারাজ। তিনি এটাকে বলছেন একটা জানাজা নাটক। এখন প্রশ্ন হলো, এই জানাজা নাটক জিনিসটা কি? লেখকের মতে এটা এমন একটা ঘটনা যা দেখতে একটা আসল নির্বাচনের মতো মনে হলেও আসলে তা নয়, বরং এটা যেন দেশের গণতান্ত্রিক আশার শেষকৃত্য বা জানাজা। মানে পুরো ব্যাপারটাই একটা সাজানো নাটক। আচ্ছা, লেখক তো এই দাবিটা করলেন, কিন্তু এর পেছনে তার যুক্তিটা কি? তিনি তার যুক্তির পক্ষে একটা বেশ বড় প্রমাণ হিসেবে তুলে ধরেছেন জাতিসংঘের সাম্প্রতিক একটা ঘোষণাকে। আর ঘোষণাটা হলো জাতিসংঘ এবার নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। মহাসচিবের মুখপাত্রের বিবৃতি থেকে এটাই জানা যাচ্ছে যে 12ই ফেব্রুয়ারির ভোটে জাতিসংঘের তরফ থেকে কেউ থাকছে না। এখন কেন পর্যবেক্ষক থাকবে না, এই বিষয়টা কিন্তু বেশ মজার। দেখুন, দুইটা ব্যাখ্যা আছে। জাতিসংঘের আনুষ্ঠানিক কারণটা হলো পর্যবেক্ষক পাঠাতে সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগে, যেটা এবার দেওয়া হয়নি। কিন্তু লেখকের ব্যাখ্যাটা একদম অন্যরকম। তিনি বলছেন জাতিসংঘ আসলে বুঝতে পেরেছে যে এই নির্বাচনটা একটা জানাজা নাটক, আর তারা এই নাটকের অংশ হতে চায় না। লেখক এখানে একটা প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, গত 1.5 দশক ধরে তো জাতিসংঘ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করে আসছে, হঠাৎ করে এখন নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট লাগছে কেন? তার মানে তিনি বলতে চাইছেন যে জাতিসংঘের এই কারণটা আসলে একটা অজুহাত। আসল উদ্দেশ্য হলো এই ত্রুটিপূর্ণ প্রক্রিয়া থেকে নিজেদের বাঁচানো। এই ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার জন্য লেখক একটা তুলনা টেনেছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন 2024 সালের জানুয়ারির নির্বাচনেও কিন্তু বিদেশি পর্যবেক্ষক ছিলেন। সংখ্যাটা ছিল 124 জন। আর সেই তুলনায় আসন্ন 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের জন্য জাতিসংঘের নিশ্চিত পর্যবেক্ষকের সংখ্যা কত? 0। একটা বিরাট শূন্য। এই তুলনাটা লেখকের যুক্তিকে কিন্তু অনেক জোরালো করে তোলে। লেখকের মতে এই ঘটনাটা হঠাৎ করে ঘটছে না, এটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, বরং তিনি এটাকে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের একটা প্যাটার্ন বা ধারার অংশ হিসেবে দেখছেন, যেটাকে তিনি বলছেন ব্যর্থ ভোটের ইতিহাস। তিনি কিছু উদাহরণও দিয়েছেন, যেমন 1977 সালে জিয়াউর রহমানের গণভোট, যেটার কোনো বৈধতা ছিল না বলে তিনি দাবি করেন। এরপর 1985 সালের এরশাদের গণভোট, সেটাও তিনি একইভাবে বাতিল করে দেন। 1991 সালে খালেদা জিয়ার গণভোটের ব্যাপারে তার অভিযোগ, সেখানে নাকি কোনো অংশগ্রহণই ছিল না। আর এই ধারাবাহিকতায় তিনি ভবিষ্যৎবাণী করছেন যে 2026 সালের আসন্ন ভোটও জনগণ বর্জন করবে। তো লেখক তার কেসটা কিভাবে সাজাচ্ছেন দেখুন। তিনি বলছেন, এখনই নাকি 26টা রাজনৈতিক দল এই নির্বাচন বয়কট করেছে। সাধারণ মানুষের নাকি এই হাস্যকর গণভোটের জন্য কোনো ফালতু সময় নেই। আর সবশেষে জাতিসংঘের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তটা যেন এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতার কফিনে শেষ পেরে। এত সব যুক্তি আর বিশ্লেষণের পর লেখক একদম শেষে তার নিজের অবস্থান পরিষ্কার করেছেন, এবং তিনি এটাকে শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে নয়, বরং একটা দেশপ্রেমিক দায়িত্ব হিসেবেই তুলে ধরেছেন। তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন, আমিও জুনুসের 12ই ফেব্রুয়ারির বাংলাদেশের জানাজা বর্জন করছি। তার ভাষায়, বিএনপি ও জামায়াতের মঞ্চস্থ এই নাটককে তিনি পুরোপুরি প্রত্যাখ্যান করছেন। তারই সিদ্ধান্তের পেছনের চূড়ান্ত যুক্তিটা আসছে দেশপ্রেম আর ত্যাগের জায়গা থেকে। তিনি বলছেন, বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তে পাওয়া বাংলাদেশ। এই দেশ বিএনপি আর জামায়াতের স্বামী স্ত্রীর নাটকের মঞ্চ নয়। তার মতে এমন একটা নির্বাচনে অংশ নেওয়াটা হবে দেশের ইতিহাসের সঙ্গেই এক ধরনের বিশ্বাসঘাতকতা। তাহলে পুরো লেখাটা জুড়ে আমরা দেখলাম ভাঙা খাট, জানাজা নাটকের মতো বেশ কিছু শক্তিশালী রূপকের ব্যবহার।
আর এটাই আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যখন কোনো দেশের রাজনৈতিক আলোচনায় এমন রূপক ব্যবহার করা হয় তখন সেটা কি ওই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর মানুষের আস্থার অবস্থাকেই তুলে ধরে না?